Realme Narzo 60 Pro ভাই দেখতে খুব সুন্দর স্মার্টফোন, মানে দেখতে আসলে জোস। যেমন কার্ভ ডিসপ্লে রয়েছে, রিয়ার প্যানেলটাও কার্ভ, স্লিম, আবার 100 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আরও অনেক 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 কিছু। তো আসলে এই স্মার্টফোনের একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে এসেছিল। সো এই যে এতদিন ব্যবহার করলাম না, আজকে টেস্টিং রেজাল্টগুলো থাকবে। এবং এই স্মার্টফোনটার দাম কিন্তু এখন কমছে, তখন প্রায় 41K এর মতো ছিল, মানে 41,000-এর মতো ছিল, বাট প্রায় বলতে পারেন আরও 7,000 টাকা কমে গেছে। এখন কি অবস্থা সেটাই জানতে চাই আজকের ভিডিওতে, এবং আমাদের টেস্টিং রেজাল্ট সব কিছুই থাকবে। আচ্ছা, এই ফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেট, তাদের কাছে আপনারা পেয়ে যাবেন Narzo 60, Narzo 60 Pro, এভরিথিং পাওয়া যাবে। ডেসক্রিপশনে তাদের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো। ছোটখাটো বিষয়গুলো নিয়ে যেহেতু আগের ভিডিওতে অনেক আলোচনা হয়েছে, তো আমরা একদম টেস্টিং রেজাল্টগুলো, যে সমস্ত জায়গাগুলো জানা দরকার সেইগুলো নিয়েই আলোচনা করব। ফার্স্টে যদি বলি ডিসপ্লে নিয়ে, এটা সাইজ হলো 6.7 ইঞ্চ, ফুল HD প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটা বেশ কালারফুল। মূলত এটা একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, এবং এইখান থেকে কিন্তু আমরা 950 নিটের মতো পিক ব্রাইটনেস পেয়েছি, একদম ডিরেক্ট সানলাইটে বা আউটডোরে। তো তখন দেখছিলাম দেখা যায় কিছুটা স্ট্রাগল করে, বাট দেখা যায় আর কি। টাচ রেসপন্স আবার ভালো এই ডিসপ্লের, যেহেতু কার্ভ ডিসপ্লে অনেকের কাছেই ভালো লাগে, আমার কাছেও পার্সোনালি কার্ভ ডিসপ্লে ভালো লাগে বেশি, তো ভালোই লাগছে। তবে ভাই কিছু কিছু জায়গায় ইস্যু পেয়েছি, যেমন এটাতে কিন্তু HDR10+ এর সাপোর্ট রয়েছে, আবার 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, বাট আমরা যখন কিনা ইউটিউবে HDR ভিডিওগুলো দেখছিলাম একদম 4K তে দেখতে গেলে, তখন মনে হচ্ছিল ফ্রেম কেটে কেটে আসতেছে, মানে একটু বেঁধে বেঁধে চলছে। আবার নেটফ্লিক্সের ক্ষেত্রে HDRটা কাজ করছিল না। ইন্টারনেটের তথ্য থেকে জানতে পারলাম এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে ডাবল রেইনফোর্সড গ্লাস, বাট এইটা আসলে কোন ধরনের প্রোটেকশন দিবে সেটা আমি শিওর না। আমি বলবো ভাই প্রোটেক্টর ব্যবহার করতে পারলেই ভালো। এই ফোনটার দাম যেহেতু এখন 36K চলে আসছে, এবং এরকম প্রাইস পয়েন্ট থেকে এটা একটা ভালো ডিসপ্লের কাতারে থাকছে। চিন বেজেল সবকিছুই ন্যারো আছে, জাস্ট পাঁচল কাটারটা এটার ক্ষেত্রেও একটু বড় লাগছে, এটা আরো ন্যারো করা যায় চাইলে আর কি। ডিসপ্লে ভালো লাগছে। এই ফোনটা রান করতেছে কিন্তু Realme UI 4.0 বেসড অন Android 13। এটা 3টা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8/128, 12/256 আর হচ্ছে 12/1TB। 12 সাথে 1TB, সিরিয়াসলি আপনি আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। তো কেনার আগে নিজেই ডিসিশন নেন কত জিবি স্টোরেজ আপনার দরকার। স্টোরেজ টাইপ UFS 2.2, আর এর যে র্যাম টাইপ হলো LPDDR4X। প্রসেসর সেকশনে থাকছে MediaTek Dimensity 7050, যা মূলত 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, এবং এটাই হলো MediaTek Dimensity 1080, যার একটা টুইকড ভার্সন বলতে পারেন। ইভেন আমরা যখন এর ইনফো চেক করছিলাম সেই জায়গাতেও দেখা যায় কিন্তু 1080। সো একদমই সিমিলার টাইপের পারফরমেন্সই দেয়, বা একই প্রসেসর বলা যেতে পারে। এটা গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali Z68। স্মার্টফোনটা অন করার পরপরই দেখলাম যে এটাতে প্রচুর পরিমাণে ব্লোটার রয়েছে। এগুলো আপনার প্রয়োজনও হবে না, কারণ অনেক ইন্ডিয়ান অ্যাপস আছে, আর এই ফোনটা কিন্তু আসলে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের। তো আমরা অনেকগুলো অলরেডি আনস্টল করছি, আপনাদের প্রয়োজন না থাকলে এগুলোকে আনস্টল করে নেবেন। এর বাইরে MediaTek Dimensity 1080 যেমনটা রেজাল্ট দেয়, মোটামুটি কিন্তু MediaTek Dimensity 1080 বলতে পারেন 30,000 থেকে 33-35,000 টাকার মধ্যে একটা ভালো রেজাল্ট দেওয়ার মতো প্রসেসর। তো এটার পারফরমেন্সও তেমনই ছিল, এর চাইতে বেশি যে এমন কিছু না। মানে এখানে 7050 নামে আসছে, মানে আহামরি পারফরমেন্স নিয়ে আসছে, বিষয়টা কিন্তু মোটেই সেরকম না। রেগুলার কাজবাজ হ্যান্ডেল করতে পারতেছে ঠিকঠাকভাবে, মাল্টিটাস্কিংও ভালো একটা রেজাল্ট দিচ্ছে। একসাথে প্রায় 7-8টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করা যেতে পারে যদি লাইট অ্যাপস হয়, এবং ভারী অ্যাপস হলে 5-6টা অ্যাপস নিয়ে আপনি কাজ করতে পারবেন। আবার খুব বেশি হিট জেনারেটর করছিল না যখন কিনা আমরা একটু হেভি টাস্কিং করছিলাম। মোটামুটি ডেইলি ইউজেসে মনে হয়েছে এটা বেশ স্মুথ একটা রেজাল্ট দিচ্ছে, বা বেশ অপটিমাইজড। তবে গেমিং এর কি অবস্থা? আমরা পাবজির ক্ষেত্রে দেখছিলাম HDR আলট্রাতে প্লে করা যায়, এবং 40 FPS এর মতো কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছে। লং টাইম গেমিংও এই ফোনটা খুব বেশি হিট জেনারেট করছে না, আবার গেমিংয়েও পারফরমেন্স ড্রপ করছে না। তারপরে মাঝে মধ্যে টুকটাক স্ট্যাটার আমরা দেখছিলাম ল্যাগের দেখা পাওয়া যায় আর কি, বাট অবশ্যই প্লেয়াবল একটা রেজাল্ট দেয়। এর মানে মোটেই এমন না যে আপনি 36,000 টাকা দিয়ে স্মার্টফোনটা কিনলে একদম গেমিং ফোন কিনে ফেলতেছেন, বিষয়টা কিন্তু মোটেই ওরকম না। আচ্ছা, আমরা জেনারেশন ইম্প্যাক্টও খেলছিলাম, তো হাইয়েস্ট সেটিংসেও আমরা ট্রাই করছিলাম, বাট তখন কিছুটা লাগি ভাব দিচ্ছিল। একটু লোয়েস্ট সেটিংসে ভালো রেজাল্ট দেয়, কিন্তু তুলনামূলকভাবে এখানে কিছুটা গরম হচ্ছিল। কল অফ ডিউটি খেলছিলাম, ওইটা বেশ অপটিমাইজড, এই স্মার্টফোনের সাথে দারুণ রেজাল্ট দিয়েছে। এখানে কোনো ধরনের প্রবলেম বা ইস্যু আমরা ফেস করিনি। ফ্রি ফায়ার লাভারদের কথা চিন্তা করে ওটাও আমরা প্লে করছিলাম, ওইটার থেকে ভালো রেজাল্ট ছিল। একদম হাইয়েস্ট সেটিংসে শ্যাডো ট্যাডো সবকিছু অন করে স্মুথ একটা রেজাল্ট পেয়েছি এই স্মার্টফোন থেকে। আচ্ছা, তো আমরা অলরেডি জানি এই স্মার্টফোনের দাম 36,000 টাকা, এবং পারফরমেন্স সেকশনে কি কি ছিল সেটাও জেনে ফেলছি। তো দাম এবং পারফরমেন্স বা ওভারঅল সবকিছু নিয়ে আমার আরো বেশ কিছু কথাবার্তা আছে, সেগুলো জেনে বা শুনে তারপরে আপনি আপনার পারচেস ডিসিশনটা নেন। আসলে কিনবেন নাকি কিনবেন না, একটু ওয়েট করেন। ক্যামেরায় আসি। রেয়ারে বিশাল বড় হাউজিং এর মাঝে মেইন শুটারটাই আসল, 100 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর রয়েছে। যতখানি হাউজিং, এতে ইচ্ছে করলে 5টা-6টা সেন্সর দেওয়া যায়, বাট তারা একটাই শুটার দিয়েছে আর কি, যেটা কাজের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। আমি আলট্রাওয়াইড শুটার ভাই একদমই মিস করছি। 30,000 টাকার উপরের একটা স্মার্টফোন, 35,000 প্লাস, তো এটাতে আলট্রাওয়াইড নাই, এটা আসলে
কেমনি কি বুঝলাম না। ইভেন ইন্ডিয়ার ক্ষেত্রেও এটার দাম মনে হয় 23 না 24,000 রুপি। সেই জায়গা থেকেও আলট্রাওয়াইড না থাকাটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। আচ্ছা, মেইন যে শুটারটা ডে লাইট কন্ডিশনে ওই যে রিয়েলমির রেগুলার টোনটা যেমন থাকে ওরকমটা আমরা খেয়াল করছি, অর্থাৎ কালারটা একটু বুস্টেড টাইপের দেয়, দেখতে ভালো লাগে আর কি। ডাইনামিক রেঞ্জটা আবার ভালোই আছে এই স্মার্টফোনটার, তারপরে শ্যাডো ব্যালেন্সটাও ভালো করতে পারছে, ইভেন ডিটেলের পরিমাণে ভালো পাওয়া যায়। তবে যদি আপনি 100 মেগাপিক্সেল মোডে ছবি তোলেন সেই ক্ষেত্রে প্রায় 20%-এর মতো এখানে বেটার ছবি দেখা যায়। বেটার ছবি বলতে মানে ডিটেলের পরিমাণটা তখন বাড়ে, ইভেন তখন চাইলে আপনি জুম করে ওই ছবিগুলোকে ব্যবহার করতে পারবেন। তবে এটার ছবিগুলো একদম ন্যাচারাল কালার না, কালারটা একটু বেশি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। লো লাইটের দিকে অনেকটাই সফট করে ফেলে এর ছবি, আবার নয়েজ গ্রেনের দেখাও পাওয়া যায়। তবে নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে, বাট নাইট মোডে এর থেকে আমি আরও একটু বেটার রেজাল্ট আশা করছিলাম আর কি। সেই সাথে আমরা দেখছি ছবিগুলো একটু কন্ট্রাস্টিভ হচ্ছে। ডেড সেন্সর থাকার দরুন আমরা পোর্ট্রেট মোডে ভালো ছবি পেয়েছি, এজ ডিটেকশন মোটামুটি ভালোই, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা এটা একদম আর্টিফিশিয়াল লাগে নাই, মোটামুটি ন্যাচারালের কাছাকাছি, তবে কালার টোনের শিপিং আছে, আর স্কিন স্মুথ করার একটা প্রবণতা থাকছে আর কি। এছাড়া ব্যাকগ্রাউন্ডে যদি বেশি আলো চলে আসে তখন একটু ওভার এক্সপোজ হচ্ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবিগুলো ফোনের স্ক্রিনে দেখতে বেশ ভালোই লাগে, তবে আমরা যখন কিনা এটা ডিসপ্লেতে নিয়ে দেখছিলাম, বড় ডিসপ্লেতে, তখন ডিটেলের পরিমাণ কম মনে হয়েছে, একটু সফটও লাগছিল। সেই সাথে আমরা দেখছিলাম ছবির কালারটা একটু ওয়ার্মের দিকে থাকে। একদম প্রপার বা ঠিকঠাক লাইট দিতে পারলে মোটামুটি ভালোই ছবি পাবেন, তখন ডিটেলের পরিমাণও ভালোই থাকে, কিন্তু লাইট একটু এদিক সেদিক হলে পরে এটা ভালোই সফট করে ফেলছিল। আবার যদি ব্যাকগ্রাউন্ডে লাইট চলে আসে তখন এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল, মানে ডাইনামিক রেঞ্জটাও আরেকটু বেটার দরকার ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এই ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ। তো 4K এর ক্ষেত্রে আমরা দেখছিলাম ডিটেল ভালোই আসে, তবে কালার কিন্তু এখানে কিছুটা স্যাচুরেটেড, একটু কন্ট্রাস্টি মনে হয়েছে, বাট স্ট্যাবিলিটিটা ততটা বেটার পাইনি। এখানে মনে হয় ইএসটা অফ থাকে, ওয়াইএস দিয়ে যতটুকু করা যায় সেটুকুই করছে, কিন্তু আপনি 1080p যদি করেন তখন এইটার স্ট্যাবিলিটি বেশ ভালো পাওয়া যায়, স্মুথ রেজাল্ট পাওয়া যায়, বাট ওই যে রেজলিউশন কম পাবেন আর কি। আর একটা জিনিস দেখলাম, এটার বোথ সাইডের ক্যামেরা দিয়ে অ্যাট এ টাইম ভিডিও রেকর্ড করা যায়, অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক সাইড। সো এটা অনেকের কাছে কাজে লাগতে পারে যারা বিশেষ করে ব্লগিং করতে চান। এই ভিডিও কোয়ালিটিটা যদি আমরা 35K স্মার্টফোন হিসেবে চিন্তা করি তাহলে অ্যাভারেজের কাতারে থাকছে আর কি। সো ভাই ফাইনালি এটাই বলা যায়, ক্যামেরা সেকশনে আমি আলট্রাওয়াইডটা মিস করতেছি, এর বাইরে মেইন শুটারটা মেনে নেওয়ার মতো আছে, বাট এই বাজেটে বা এর থেকে কম আরও প্রায় 6,000 টাকা কমেই আরও বেটার ক্যামেরা ফোন পাবেন স্যামসাং গ্যালাক্সি A34। স্টেরিও স্পিকার থাকছে, লাউডনেস ভালো, ব্যালেন্স একদম প্রপার ব্যালেন্স সাউন্ড দেয় না, এটার বটম ফায়ারিং থেকে একটু লাউডনেসটা বেশি, বাট ক্লিয়ার সাউন্ড দেয় এবং মোটামুটি সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকার মতো। ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে। এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফার্স্টের দিকে মনে হবে এটা অনেকটাই নিচে, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, ফাস্ট অ্যান্ড একুরেট। দেন এটার ব্যাটারি সেকশনে আমরা দেখছি 5000 mAh ব্যাটারি এবং বক্সে রয়েছে 67 ওয়াটের চার্জিং সিস্টেম, সুন্দর কম্বো এখানে। এটার ব্যাকআপটা মোটামুটি ভালোই পেয়েছি আমরা, একদিন প্লাস টাইম ব্যবহার করা যাচ্ছিল, একটু হেভি ইউজার হয়ে থাকলে একদিন চালাতে পারবেন ইজিলি, বলতে পারেন মোটামুটি 6.5 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন। তো এই কয়েকদিনের ব্যবহারে Narzo 60 Pro থেকে এমন রেজাল্ট আমরা পেয়েছি। এখন যদি এইটার ভালো মন্দ এবং দাম নিয়ে বলতে যাই তাহলে আপনারা আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন। এইটার দাম কত এখন? 128GB ভ্যারিয়েন্টের দাম 36,000 টাকা, আনঅফিসিয়াল ডিভাইস, মাথায় রাখতে হবে। আমার যে মনে হয় এই ডিভাইসটার দাম 33,000 টাকার মধ্যে আসা উচিত, এবং হয়তো আসবেও কয়েকদিন ওয়েট করে কিনলে আপনাদের জন্য সুবিধা হবে, বাট এই মুহূর্তে লাগলে তো কিছু করার নাই। এখন এই 36,000 টাকার একটা ফোন হিসাবে আমরা যে সমস্ত জায়গাগুলোতে একটু কমতি দেখছি, ফার্স্ট অফ অল এইটা রিয়ার প্যানেলটা প্লাস্টিক, এটা অবশ্যই গ্লাস দিতে পারতো তারা, তাহলে এটা প্রিমিয়ামনেস আরও কিছুটা বেড়ে যেত। যদিও এই ফোনটার একটা লেদার ফিনিশ ভ্যারিয়েন্ট হয়ে থাকে, ওইটার হিসাব আলাদা, ওইটা বাংলাদেশে মনে হয় না যে অ্যাভেলেবল আছে, পাইলে তো ভালোই। দেন এই ফোনটাতে আলট্রাওয়াইড শুটার নাই ভাই, 36,000 টাকা দিয়ে একটা ফোন কিনবো সেখানে আলট্রাওয়াইড শুটার নেই, এটা আসলে মানতে খারাপই লাগে। তারপরে আমরা দেখছিলাম ওই যে HDR কন্টেন্টে একটু বেঁধে চলছে, হয়তো এটা পরবর্তীতে ফিক্স হলেও হতে পারে। মেমোরি কার্ড স্লট নাই, যারা 128GB ভ্যারিয়েন্টটা কিনবেন তাদের হয়তো স্টোরেজ বাড়ানোর একটা প্রয়োজন পড়তেই পারে, সো এটা থাকতে পারতো। এর যে অন্য ভ্যারিয়েন্টগুলো সেগুলো গিয়ে দেখেন, যেটা 12/256 ওইটার দাম মনে হয় 41,000 টাকা, সো এইটার তফাৎ অনেক বেশি হয়ে গেল আর কি। এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই আরেকটা নজর রাখা উচিত ছিল। আর যে কারণে আপনি কিনতে পারেন, ফার্স্ট অফ অল এটার দাম একটু কমুক তাইলেই কিনতে পারেন, আর দ্বিতীয়ত হলো এটা ডিসপ্লে সেকশনটা ভালো, কার্ভ ডিসপ্লে ফোন অনেকেই পছন্দ করেন, বেশ গুড লুকিং একটা স্মার্টফোন, পারফরমেন্স সেকশনটা ডিসেন্ট আছে, মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন, আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং সিস্টেমটা এই জায়গাটাও ঠিকঠাক আছে। এই সমস্ত জায়গা থেকে অবশ্যই আপনি চাইলে এটাকে চয়েস করতে পারেন, হ্যাঁ, বাট আমি বলবো ভাই এটার দাম কমুক, ওয়েট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।